আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তবে আজকে কোনো গ্রামারে কোনো বিষয় নিয়ে না, আজকে কিভাবে ফ্রি হ্যান্ডে লেখা যায়, কীভাবে বানিয়ে লেখা যায় তার কিছু কৌশল নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। সত্যি কথা বলতে কি, বর্তমান যে কারিকুলাম প্রণয়ন হয়েছে তাতে ফ্রি হ্যান্ড রাইটিং ছাড়া আর কোনো বিকল্প পথ থাকে না, কারণ সব কিছু আমাদেরকে উপস্থিত লিখতে হয়। তো এদিকে বিবেচনা করে আমি তোমাদের জন্য শুরু করেছি ফ্রি হ্যান্ড রাইটিং। এটা আমি আশা করি যে তোমরা মানে কয়েকটা স্ট্রাকচারের মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইটিং বিষয়টা রপ্ত করতে পারবে, এটা আমি আশা করি এবং আমি অত্যন্ত আশাবাদী। যা হোক, আমি আজকে তোমাদের দুটো স্ট্রাকচার শেখাবো। সেটা হলো 1 নম্বর, এখানে দেখো আমি লিখেছি সাবজেক্ট M2 R2 V1 প্লাস এক্সটেনশান। তো এই স্ট্রাকচার আমাদের কখন ব্যবহৃত হয় জানো? এই স্ট্রাকচারটা আমাদের সাধারণত ব্যবহৃত হয় যখন বর্তমানে বাধ্যবাধকতা বা কোনো প্রয়োজনীয়তা বোঝাতে, যেন আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, এটা আমার কিন্তু একটা প্রয়োজন, আমাদের পিতামাতার আদেশ মানতে হয়, এ ধরনের যখন বোঝাই বর্তমানে বাধ্যবাধকতা, তখন সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব। যেমন দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, আমাকে প্রতিদিন সময় মতো কলেজ যেতে হয়। এটা আমার প্রয়োজন, কারণ বর্তমানে এটা বাধ্য আমি, কারণ এটা যেহেতু আমি চাকরি করি বা যেহেতু আমি পড়াশোনা করি, তাহলে আমাকে অবশ্যই যেতে হয়। তো এটা বর্তমানে বাধ্যবাধকতা বা এটা বর্তমানে প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। বুঝতে পেরেছো আশা করি শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটা অনুমান করলে আমাদের কি হবে, সাবজেক্টের পর আয়ের পর যেহেতু এম বসে, তোমার এটা জানো, তাহলে আই এম টু গো টু কলেজ এভরিডে টাইমলি। ওকে, এখানে লিখে দিয়েছি আমি বিষয়টা, তোমরা খাতায় হয়তো উঠিয়ে নিতে পারো। বর্তমানে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে আমরা সাধারণত সাবজেক্টের পরে M2 R2 ব্যবহৃত হয়। আমরা এক্ষেত্রে আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি পরিষ্কার করতে চাই। যেমন আমি বলতে পারি তৌহিদকে প্রতিদিন পড়াশোনা তৈরি করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট হলো কি তৌহিদ, আমি এখানে তৌহিদ লিখব। বুঝতে পারছো? তৌহিদের পর কি, তৌহিদ যেহেতু সিঙ্গুলার সেহেতু তৌহিদের পর আমরা ইস টু ব্যবহার করব। তৌহিদ ইস টু প্রস্তুত করা, ইংলিশ কি, তৈরি করা, ইংলিশ কি, তৈরি করা, প্রস্তুত করা, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে প্রিপেয়ার শব্দটা ব্যবহার করব। তাই তৌহিদ ইস টু প্রিপেয়ার ইজ, তৌহিদ ইজ টু প্রিপেয়ার হিজ, যেহেতু তৌহিদ এই জন্য এখানে আমরা হিজ ব্যবহার করব। যদি থাকতো একটা রহিমা বা করিমা তাহলে সেক্ষেত্রে অবশ্য হার হতো। তাহলে তৌহিদ ইজ টু প্রিপেয়ার হিজ তৌহিদ ইজ টু প্রিপেয়ার হিজ লেসন এভরি ডে। তৌহিদকে প্রতিদিন তার পড়াশোনা তৈরি করতে হয়, এটা তার প্রয়োজন। আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, যদি বলি আমাকে প্রতিদিন বা তাকে প্রতিদিন বাজার যেতে হয় বা তাদেরকে প্রতিদিন বাজারে যেতে হয়, তাহলে আমি যদি তাদেরকে বলি তাহলে দে আর, এক্ষেত্রে আর বসবে, দে আর টু গো টু মার্কেট এভরি ডে। কারণ বাজারে যাওয়া তাদের প্রয়োজন, কারণ বাজারে যেয়ে আমাদের অনেক ধরনের কেনাকাটা করতে হয়, এটা আমাদের প্রয়োজন। এই কারণে আমরা এখানে সাবজেক্টের পর আমরা অবশ্যই M2 R2 ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা বিষয় যেটা আলোচনা করব, তাহলে
ভবিষ্যৎ বাধ্যবাধকতা বা অতীত বাধ্যবাধকতা বোঝালে আমাদের কোন স্ট্রাকচারটা ব্যবহৃত হবে, এটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপনা করব। ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝাতে সাধারণত সাবজেক্টের পর আমাদের হ্যাভ টু, হ্যাজ টু, এবং অতীত বাধ্যবাধকতা বোঝাতে সাবজেক্টের পর সাধারণত হ্যাড টু ব্যবহৃত হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করব? সাবজেক্টের পর হ্যাভ টু, হ্যাজ টু, এবং অতীত বাধ্যবাধকতা বোঝাতে কি ব্যবহার করব? হ্যাড টু। হ্যাড টু মানে অতীত বাধ্যবাধকতা, সেক্ষেত্রে অবশ্যই আমরা হ্যাড টু ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা স্ট্রাকচারটা লিখি। সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস V1। অবশ্যই একটা জিনিস খেয়াল করবে, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। এখানে পাস্ট ফর্ম বসে না বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না, কিন্তু বাক্যটা যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা আমাদের ভিন্ন বিষয়। V1 প্লাস এক্সটেনশন, এক্সটেনশন। আমাকে, আমি একটা বাক্য লিখি, আমাকে সেখানে যেতে হবে। আমাকে সেখানে যেতে হবে। আমি এখন যাইনি, কিন্তু আমি বলছি কি ভবিষ্যতে আমাকে যেতে হবে। কেউ তোমাকে জিজ্ঞেস করলো, কিরে বন্ধু তুই সেখানে যাবি না? তা হ্যাঁ বন্ধু, আমাকে, কারণ ওখানে কাজ আছে, আমাকে আগামীকাল সেখানে আমাকে যেতে হবে, কারণ সেটা আমার ভবিষ্যৎ, সেটা আমার বাধ্যবাধকতা, কারণ আমাকে বাবা সেখানে আমাকে পাঠাবেন। তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে বাধ্যবাধকতা বোঝাতে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর কী ব্যবহার করব জানো তো? হ্যাভ টু এবং হ্যাজ টু। আর অতীত বাধ্যবাধকতা বুঝতে হ্যাড টু ব্যবহার করব। তাহলে এখানে আমার অনুবাদ করলে কী হবে? সাবজেক্টের ঘরে যদি আমাকে হয় বা তাকে হয়, তাহলে তাকে বোঝালে হি বসবে, আমাকে বোঝালে আই বসবে। সাবজেক্টের ঘরে সর্বদাই সাবজেক্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হয়। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। এটা হচ্ছে ভবিষ্যৎ বাধ্যবাধকতা। তারপরে আমরা বলতে পারি করিমকে চাকরি ছাড়তে হবে। তার মানে করিম এটা বাধ্য, কারণ এখনও চাকরি ছেড়েনি, হয়তোবা সে যে কোনো কারণবশত তাকে অফিস থেকে তাকে রিজাইন দিতে বাধ্য করছে। তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই সাবজেক্টের পর হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করবো। যেমন করিমকে চাকরিটা ছাড়তে হবে, করিমকে চাকরিটা ছাড়তে হবে। তাহলে কি হবে? করিমের পরে হ্যাজ বসবে নিশ্চয়। করিম হ্যাজ টু রিজাইন, করিম হ্যাজ টু রিজাইন দ্য জব। করিমকে অবশ্যই চাকরিটা ছাড়তে হবে আমাদের। আর অতীত বাধ্যবাধকতা বোঝাতে, অতীত যদি বাধ্যতা বোঝায় সেক্ষেত্রে আমাদের অতীত বাধ্যবাধকতা বোঝালে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কী ব্যবহৃত হবে? সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। এটা যদি অতীত বাধ্যবাধকতা বোঝায়। যেমন আমি যদি বলি কি আমাকে তানোরে যেতে হয়েছিল, কোনো এক সময় আমার কোনো কাজ ছিল, সেটা আমি বাধ্য ছিলাম, সেক্ষেত্রে আমাকে তানোরে যেতে হয়েছিল। কিংবা আমি বলতে পারি আমাকে ঢাকা যেতে হয়েছিল, ঢাকা হয়তো ডিজি অফিসে আমার কোনো কাজ আছে, বা ঢাকা কোনো সচিবালয়ে কোনো কাজ আছে, বা মন্ত্রণালয়ে কোনো কাজ আছে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। যেমন আমি যদি বলি কি আমাকে ঢাকা
ঢাকাতে যেতে হয়েছিল। তাহলে এটা কি হবে? আই হ্যাড টু গো টু ঢাকা। আমাকে ঢাকা যেতে হয়েছিল। তাহলে এটা ভবিষ্যতে একটা বাধ্যবাধকতা বোঝাতে, এটাও বলতে পারি তাকে চাকরিতে যোগদান করতে হয়েছিল, কারণ যোগদান করাটা তার জন্য আবশ্যক ছিল। হয়তো যে কোনো পারিবারিক সমস্যা, যে কোনো কারণে হোক, তাকে যোগদান করা আবশ্যক ছিল। হি হ্যাড টু জয়েন দ্য জব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু এবং হ্যাড টুর ব্যবহার। বর্তমানে প্রয়োজনীয়তা বোঝাতে আমরা সাধারণত এম টু, সাবজেক্ট পর এম টু, ইজ টু, আর টু ব্যবহৃত হয়, এবং ভবিষ্যৎ বাধ্যবাধকতা বুঝতে সাবজেক্টে পরে হ্যাজ টু এবং হ্যাজ টু ব্যবহৃত হয়, এবং অতীত বাধ্যবাধকতা বুঝলে হ্যাড টু ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই স্ট্রাকচার, যেটা দুটো স্ট্রাকচার, তিনটা স্ট্রাকচার শেখালাম এখানে, এটাকে করে তোমরা হাজার হাজার অনেক বাক্য, এই ধরনের বাক্য তৈরি করতে পারবে, এবং ভবিষ্যতে তোমরা এই বাক্যগুলো সুন্দর করে লিখতে পারবে। যখন তোমরা ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখবে, বিভিন্ন প্রেক্ষাপটে এই বাক্যগুলো আমাদের আসতে পারে। তো যাই ধারাবাহিকভাবে আমি কিছু স্ট্রাকচার আমি চিন্তা করেছি, আলোচনা করব, এবং তোমাদের যাতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমাধানটা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তবে সবশেষে যে কথাটা প্রতিদিনই বলি, যদি আমার ক্লাস ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের যারা পরিচিত আছে তাদেরকেও বলবা এই ক্লাসগুলো দেখতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। পরে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে।